প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম দাঙ্গা। এখন শুরু করছি চতুর্থ অংশ। লল্যান্ড যুবক। স্বভাবত ওর দিকেই প্রথমে দৃষ্টি গিয়েছিল ওর, কিন্তু প্রথম দেখায় লোকটাকে অপছন্দ হয়ে যায়। লয়েসকে দেখে সম্পূর্ণ ভিন্ন মনে হয়েছে ওর। শান্ত শিষ্ট গোবেচারা টাইপের লয়েস ওর সমীহ কেড়ে নেয়। ওর গোবেচারা ভাব দেখেও ফ্লোরার মনে হয়েছে লোকটার মধ্যে এমন কিছু আছে যা সচরাচর অন্যদের মধ্যে দেখা যায় না। সে মুহূর্তে ওর সঙ্গে সেনের চরিত্রের মিল খুঁজে পেয়েছে ফ্লোরা। ওর অনুভূতি যে মিথ্যে নয় সেটা এখন লল্যান্ডকে মোকাবেলা করতে দেখেই স্পষ্ট হয়ে গেল ওর কাছে। আসলে লয়েসের আপাতত শান্ত ভাবের মধ্যে এমন এক কঠিন ব্যক্তিত্ব লুকিয়ে আছে যার মুখোমুখি হওয়া লল্যান্ডের মতো দুর্বল চরিত্রের লোকদের পক্ষে সম্ভব নয়। তিনজনের খাওয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করল জুলি। তারপর গম্ভীর মুখে বলল, এবার টেবিল ছেড়ে দিতে হবে তোমাদের। আমাদের অনেক কাজ। ওটা পরিষ্কার করতে হবে, হান্নাকে গোসল করাতে হবে। সেন, আমাদের আরও কাঠ দরকার। তুমি কি কাজটা তুমি এই কাজটা করো, তবে কেবিন থেকে বেশি দূরে যেও না। যে কোনো সময় তোমার দরকার হতে পারে। অসুবিধে নেই ম্যাম, জুলিকে আশ্বস্ত করল সেন। ডাকা মাত্রই আমি এসে হাজির হব। খাবারটা চমৎকার হয়েছে ম্যাম, ঢেকুর তুলল লয়েস। ধন্যবাদটা দিতেই হচ্ছে, হাসল। তার দরকার নেই, নির্লিপ্ত স্বরে বলল জুলি। তোমরা খেয়ে খুশি হয়েছ, এতেই আমি খুশি। কিন্তু এবার দয়া করে বেরোও, আর সময় দিতে পারছি না। বেশ বেশ, যাচ্ছি, বলল সেন। হাসল। বাবা, জান খারাপ করে দিচ্ছ তুমি। পেছনের দরজা দিয়ে বেরোলো। ওর পেছন পেছন লয়েস আর লল্যান্ডও। ওরা বেরিয়ে যেতেই দরজা ভেজিয়ে দিল জুলি। ফ্লোরার দিকে চেয়ে হাসল। বেটা ছেলেদের একদম শান্তি দেবে না। আমি সব সময় বলি, পুরুষদের আশকারা দিতে নেই, তাহলে ওরা মাথায় চড়ে বসে। ওদের সবসময় ভয় দেখাতে হয়। সেনকে ভয় দেখিয়ে সুবিধা হবে না, বলল ফ্লোরা। ও কাউকে ভয় পায় না, ইন্ডিয়ানদেরও না। না, ও ভয় পায়, তবে ভয়ে অস্থির না হয়ে সতর্ক হয়ে যায়। ওটাই উচিত। ও খুব ভালো মানুষ ফ্লোরা। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি সত্যিই ভাগ্যবতী। ঠিক আছে, এখন চলো, ডিশগুলো ধুয়ে মুছে নেই। এরপর আবার হান্নাকে গোসল করাতে হবে। আমি বাচ্চা মেয়ে নই, মিসেস হাইট, ঘোত করে উঠল হান্না। আমি নিজেই গোসল করতে পারি। নিশ্চয় পারো হানি, যেন একটা বাচ্চা মেয়েকে সামলাচ্ছে এমন গলায় বলল জুলি। কিন্তু তোমার গায়ে অনেক ময়লা জমেছে। আমি মেজে দিলে তোমার সুবিধা হবে। তুমি গোসল করতে করতে ফ্লোরা তোমার কাপড় চোপড় ধুয়ে দেবে। তারপর ওগুলো শুকানো পর্যন্ত তুমি আগুনের কাছে বসে থাকবে। আস্তে আস্তে তোমার শরীর ঝরঝরে হয়ে উঠবে, তুমিও চাঙ্গা হয়ে উঠবে। অসহায় চোখে ফ্লোরার দিকে চাইল হান্না, যেন বলতে চাইছে, তুমি কিভাবে এই মহিলার সাথে মানিয়ে চলো? এ তো মেয়ে নয়, বুনো মোষ। মৃদু হেসে চোখ মটকালো ফ্লোরা। আশ্বস্ত করতে চাইল মেয়েটাকে, যেন বোঝাতে চাইল ও যা বলে চোখ বুজে করে যাও, তাহলে আর হাঙ্গামা হবে না। বাসন কোসন ধোয়া শেষ করে টবে গরম ও ঠান্ডা পানি মিশিয়ে নিল জুলি। হান্নার দিকে ফিরে বলল, কাপড় চোপড় খুলে ফেলো বাছা। নিরুপায় ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে রইল হান্না। জুলি আবার তাড়া দিতেই আস্তে আস্তে জামার বোতাম খুলতে শুরু করলো। এক একটি পোশাক খুলে জুলির হাতে দিচ্ছ, সপাটে আছড়ে ওগুলো থেকে ধুলো বালি ঝাড়ছে জুলি। ধুলো উঠছে ঘরময়। শেষে অন্তর্বাস পর্যন্ত এসে থমকে গেল হান্না। জুলি ওর দিকে তাকাতেই শেষে সেটাও খুলে দিয়ে স্টোভের পাশে গিয়ে দাঁড়ালো। হান্নার কাপড় চোপড় ধুতে ধুতে ওর দিকে চাইল ফ্লোরা। শুকনো হাড্ডিসার মেয়েটা, হাড়ের সাথে চামড়া লেপ্টে আছে যেন।
ছোট, প্রায় চিমসানো বুকটা দুহাতে ঢেকে রেখেছে। বিব্রত চোখে তাকাচ্ছে ফ্লোরার দিকে। চোখ ফিরিয়ে নিল ফ্লোরা। হান্নাকে অস্বস্তিতে ফেলতে চায় না। তোমার কোমরে দেখছি কালো কালো দাগ, এগুলো হলো কি করে? পর্যবেক্ষণের চোখে চাইল জুলি। এগুলো এখানকার নয়, বাড়ি ছেড়ে আসার আগের। মলম আছে সেনের কাছে, লাগালে সেরে যাবে আশা করি। কাজ শেষ করে আমিই লাগিয়ে দেব। একটা ন্যাকড়া ভিজিয়ে তাতে সাবান ঘষছে জুলি। থেমে আবার তাকালো হান্নার কোমরের দাগগুলোর দিকে। ফ্লোরা ডাকলো, এদিকে এসো তো। দেখো এই মেয়ের পাছায় এগুলো কিসের দাগ? আমি এরকম আর কখনো দেখিনি। এগুলো কি করে হলো বলো তো বাছা? হাত ধুয়ে অ্যাপ্রনে মুছে টাবের কাছে এলো ফ্লোরা। তাকালো হান্নার কোমরের উপর ও নিচের দিকে। কালশিরে দগ দগ করছে এখনো। তারপর হান্নার মুখের দিকে চাইল, চোখে প্রশ্ন। লজ্জায় লাল মুখ নিয়ে চুপ করে রইল মেয়েটা, যেন না বলে পারলে বেঁচে যায়। শেষে নিচু স্বরে বলল, আমার মায়ের কাজ, চাবুক দিয়ে পিটিয়েছে আমাকে। আহ বাছা। জুলির শক্ত কর্কশ মুখটা এখন কোমলতায় ঢল ঢল করছে। আমি আরও বলছি, তুমি একটা বোকার হদ্দ মেয়ে। নইলে এমন একটা ছেলের সাথে কি করে ঘর ছেড়ে পালিয়ে আসো, যে তোমার ঠিকমতো যত্ন পর্যন্ত নিতে জানে না? আসলে এখন মনে হচ্ছে আমি নিজেই বোকার হদ্দ। বুঝতে পারিনি এমন কিছু ঘটতে পারে। এই যদি হয় তোমার ঘরের অবস্থা, তাহলে তো ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে থাকাই ভালো। মেয়েটিকে দুহাতে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল জুলি। চুমো খেলো ওর কপালে। আচমকা ডুকরে কেঁদে উঠল হান্না। জুলির সাথে পরিচয়ের পর থেকে এই প্রথম ওকে কাঁদতে দেখল ফ্লোরা। টপ টপ করে পানি ঝরছে ওর ভাটার মতো দু চোখ থেকে। চুপচাপ নিজের কাজে গেল। ব্যস্ত হাতে কাপড় ধুতে শুরু করলো ফের। ওর গলার ভেতর দলা পাকাচ্ছে কিছু একটা। একটু পর দুগালে গরম জলের ধারা টের পেল। কাঁদছে সেও। বিশাল শরীরের মহিলা জুলি হাইট। ওর চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ সবই পুরুষশালী। ধমকে ছাড়া কথা বলতে পারে না, কিন্তু এসবই ওর বাইরের রূপ। ওর ভেতরের মানুষটাকে ঠিকই চিনতে পেরেছে শেন অস্টিন। জুলির শরীরের মতোই বিশাল ওর মনটাও। হান্নার জন্যে কিছু করতে চাইলে ওই পারবে। 8 পাইনের শুকনো গুড়িগুলোকে কড়াতে কেটে টুকরো করে নিচ্ছে সেন আর পিটার লয়েস। টুকরোগুলোকে আবার কুড়াল দিয়ে ফেলে নিচ্ছে লয়েস। গায়ের কোট খুলে ফেলেছে ও। ঝুলিয়ে রেখেছে একটা গাছের ডালে। জামার হাতাও গুটিয়ে নিয়েছে। সপ্রশংস দৃষ্টিতে ওর সবল দীর্ঘ পেশির দিকে তাকালো সেন। কোনো ধর্মপ্রচারকের অমন দীর্ঘ বলিষ্ঠ পেশি এর আগে দেখেনি। কাজ করতে করতে টুকটাক কথা বলছে ওরা। কথা বলতে বলতে মাঝে মধ্যে থামছে লয়েস, তবে সেটা কথা বলার জন্যেই, বিশ্রামের জন্যে নয়। কোনো ধর্মপ্রচারককে এতটা নিখুঁতভাবে কাজ করতে দেখিনি আমি, বলল সেন। অবশ্য তাদের নিয়ে কাজও করিনি, তবে একটু থেমে কথাটা গুছিয়ে বলার চেষ্টা করল। আসলে চোখে না দেখলেও একজন অন্ধ পর্যন্ত শুধু শব্দ শুনে বলে দিতে পারবে করা তার কুড়ালে তুমি কতটা দক্ষ। এক মুহূর্ত চুপ করে রইল লয়েস। তারপর কুড়ালটা একটা কাটা গুড়িতে গেঁথে রেখে সোজা হলো। মৃদুস্বরে বলল, এগুলো দিয়ে আমি আগেও কাজ করেছি। তারপর যেন প্রসঙ্গটার ইতি ঘটানোর জন্যেই পূব দিকে পাহাড় চূড়োর দিকে তাকালো। পাহাড় চূড়োয় এখনো ঝুলে আছে গাঢ় মেঘ। অপরাহ্নে এখন তাপমাত্রা কিছুটা কম। ভারী বাতাসে আসন্ন বৃষ্টি, কিছুটা তুষারপাতের গন্ধ। চূড়ো থেকে চোখ নামিয়ে নিল ও। কেবিনের কাছে কর্মরত লয়াল্যান্ডের দিকে চাইল। চেরাই কাঠগুলো নিয়ে স্টোনের কাছে সাজিয়ে রাখছে। ধীর অলস ভঙ্গিতে কাজ করছে ছেলেটা।
বোঝাই যাচ্ছে একটুও উপভোগ করছে না কাজটা। আগের মতোই মৃদুস্বরে বলল লয়েস, ওকে টনির সাথে ইন্ডিয়ানদের পাহারা দেওয়ার কাজে দিলেই পারতে। এটা ওর কাজ নয়। ব্যাপারটা যে সেনও লক্ষ্য করেছে তা ওর মাথা নাড়া দেখেই বোঝা গেল। লোকটা আসলেই কোনো কাজের নয়। একবার করাত টানতে দেয়া হয়েছিল, কিন্তু টানতে গিয়ে ওর হাঁপানো আর কাজে স্লোত গতি দেখে ওকে বাদ দিয়ে লয়েসকে ডেকে নেয় সেন। লল্যান্ডকে এরপর দেয়া হয় লাকড়ির চেরাইয়ের কাজ। সেখানেও মিনিট খানেকের বেশি টিকতে পারেনি। ওর কুড়ালের প্রথম কোপটা লাগে গুড়ির বাইরে, দ্বিতীয় কোপ গুড়ির এক পাশে লেগে ছিটকে যায়। পরের কয়েকটা কোপ এলোমেলো হলেও গুড়িতে বসাতে সক্ষম হয়, কিন্তু 10 সেকেন্ড পরে আরেকটা কোপ গুড়ির এক পাশে লেগে ছিটকে গিয়ে হাত থেকে কুড়ালের বারটাই ছুটে যায়। সেনের সামনে হাতখানেকের মধ্যে গিয়ে পড়ে কুড়াল। এরপর আর ওর উপর ভরসা করার সাহস পায়নি সেন। ইশারা করতেই লয়েস গিয়ে কুড়ালটা তুলে নেয়। সেন এরপর ওকে লাকড়ি বওয়ার কাজে লাগায়। কাজটাকে নিজের মর্যাদার হানি বলে বিবেচনা করে লল্যান্ড। বার কয়েক আপত্তি জানায়ও, কিন্তু সেনের সহানুভূতি আকর্ষণ করতে না পেরে অজ্ঞাতা গোমরা মুখে লাকড়ি টানতে শুরু করে। এখন ওর মুখের ভাব আর কাজের বহর দেখে শেষ পর্যন্ত লয়েসের সাথে একমত হলো ও। এক পাজা কাঠ নিয়ে স্টোভের কাছে সাজিয়ে রেখে এলো লল্যান্ড। ইশারায় ওকে কাছে ডাকলো সেন। বলল, ইন্ডিয়ানদের উপর নজর রাখার জন্যে টনির সাথে আরেকজনকে দরকার। কেবিনের সামনে আমার হেনরি রাইফেলটা আছে, ওটা নিয়ে তুমি বার্নের কাছে চলে যাও। ওখান থেকে নজর রাখবে ইন্ডিয়ানদের উপর। ওহো, একগুঁয়ে চোখে ওর দিকে চাইল লল্যান্ড। আমি বরং কেবিন থেকে নজর রাখব। না, আমি যা বলছি তা করো। বার্নের কাছে যাও। আর নয়তো এক কাজ করো, নদীর ধারে চলে যাও। ওখান থেকে ওপারে চোখ রাখো। তার চেয়ে আরেকটা কাজ করো। ও কথা পাত্তাই দিতে চাইছে না লল্যান্ড। পিচ্চিটাকে বার্নের কাছে বসিয়ে দাও। আমি কেবিন থেকে রাগে দু হাতের মুঠো পাকালো সেন। মুখ দিয়ে গালাগাল বেরিয়ে আসার ভয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। লোকটার অহেতুক গোয়ার্তুমি দেখে এবার ধৈর্যের বাঁধ ভাঙল পিটার লয়েসের। রাগী গলায় বলল, জব, আমার মনে হয় তুমি এখান থেকে চলে গেলেই ভালো করবে। তুমি একা, হান্না তোমার সঙ্গে যাবে না। কেন যাবে না? ও আমার স্ত্রী না? সেটা আমার জানা নেই। তবে তুমি যদি ওর স্বামী হয়ে থাকো তাহলে দয়া করে স্বামীর কর্তব্য পালন করার চেষ্টা করো। এক মুহূর্ত সেনের চোখে চোখ রাখল লল্যান্ড। ওর চোখে বুনো দৃষ্টি, ঘৃণা আর আক্রোশ ঠিকরে বেরোচ্ছে। তবে চোখ নামাতে হলো ওকে। বুঝতে পেরেছে চোখ রাঙিয়ে কাবু করার মতো প্রতিপক্ষ নয় লোকটা। বিড়বিড় করল আপন মনে, বেশ ঠিক আছে। আমিও। কথা শেষ না করে পায়ের গোড়ালির উপর ঘুরে কেবিনের দিকে চলল। ও যদি এরপরও এখানে থেকে যায় তাহলে আচরণ পাল্টাতে হবে ওকে, নইলে ওর ঘাড় ভেঙে দিতে বাধ্য হব আমি। ঘোত করে উঠল সেন। সেরকম কিছুই ঘটলে তোমাকে আমি দোষ দেব না সেন। হান্নার সাথে এখনো ভালো করে কথা বলার সুযোগ হয়নি আমার, কিন্তু ভেবে অবাক হচ্ছি ওর মতো অপদার্থের সাথে মেয়েটা ঘর ছাড় ঘর ছাড়া হলো কি করে, ঘর ছাড়ে কি করে। একটু ইতস্তত করল ধর্মপ্রচারক। তারপর আবার বলল, তুমি ওর উপর নজর রেখো। ও আসলে কারো আদেশ নিষেধ শুনতে পছন্দ করে না। রাখবো, অবশ্যই রাখবো লয়েস। ও শুধু বাকওয়াজ আর অহংকারী নয়, বোকাও। ও জুলি হাইটের রান্স কিনতে চাইছে, অথবা একটা রান্স চালানোর মতো বুদ্ধি ওর আছে বলে তো মনে হচ্ছে না। আমারও তাই ধারণা। ওর সাথে একমত হলো লয়েস।
দেখা হওয়ার পর থেকে এ পর্যন্ত একটা কাজও দেখিনি ও ঠিকমতো করতে পেরেছে। কুড়ালটা তুলে নিয়ে নিজের কাজ শুরু করলো লয়েস। সেনও করাত হাতে নিল। লল্যান্ডকে নিয়ে ভাবছে ও। উটেদের নিয়ে এ মুহূর্তে দুশ্চিন্তার অন্ত নেই। তার সাথে যোগ হয়েছে অপদার্থ এই লোকটাকে নিয়ে হতাশা ও উদ্বেগ। লোকটা অস্বাভাবিক, অকৃতজ্ঞ। সূর্য ডোবা পর্যন্ত কাজ করলো ওরা। জুলি হাইট কেবিন থেকে বেরিয়ে এসে জানালো খাবার তৈরি প্রায় শেষ। ওরা ঘোড়াগুলোকে করালে ঢুকিয়ে এলেই খেতে পারবে। কেবিনের পাশে মজুদ করা লাকড়ির দিকে তাকালো ও। অনুমান করলো যে যেটুকু লাকড়ি জমা করা হয়েছে তাতে উটেদের ঝামেলা মেটা পর্যন্ত চলবে না। সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। চলবে কিনা সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল। তারপর চিবুকের কালো তিলটা খুঁড়তে খুঁড়তে বলল, সেন, তোমার বিছানায় আমি হান্নাকে ঘুমোতে বলেছি। ওর সঙ্গে থাকবে ফ্লোরা। আমি কাউসটায় শোবো। তোমরা পুরুষরা সবাই বার্নে ঘুমোবে, ঠিক আছে? সবাই একসাথে ঘুমোবো না আমরা। দুজনকে পাহারায় থাকতে হবে। বেডের কি অবস্থা? চমৎকার, তেতো শোনালো জুলির গলা। একদম তরতাজা হয়ে উঠেছে। তোমাকে এবার সাবধান হতে হবে ওর ব্যাপারে, মানে তোমাকে আর ফ্লোরাকে। তিলটা আবার খুঁড়তে শুরু করলো। প্রসঙ্গ পাল্টে বলল, সেন, মেয়েটার জন্য আমার কষ্ট হচ্ছে। হান্নার কথা বলছি। একদম বাচ্চা মেয়েটা। এমন এক পরিস্থিতিতে এসে পড়েছে, যাকে বিয়ে করেছে বলছে সেটা তো অপদার্থের চূড়ান্ত। আমি চাই হান্না আজ সারা রাত নির্বিবাদে ঘুমোতে। ওই অপদার্থটা এসে ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইলে আমি সহ্য করব না, ঠিক আছে? অবশ্যই ম্যাম। মৃদু হেসে মাথা দোলালো সেন। ব্যাপারটা আমি দেখব। ও আমাদের সাথেই থাকবে। পালা করে পাহারাও দিতে হবে ওকে। লয়েসও ছিল ওখানেই। সেনের কথা শেষ হতেই বলল, একটা কথা। হান্না বাচ্চা মেয়ে হলেও ওর মধ্যে দীর্ঘতার কমতি নেই। জবকেও ঠিকই সামলাতে পারবে, কিন্তু ওর কাছে যেতে না দিলে ছেলেটা কি করে বুঝবে তার ঠিক নেই। আমি বলতে চাইছি, আসলে ওর মাথায় বুদ্ধিশুদ্ধি বলতে কিছুই নেই। ওর দিকে চোখ পাকালো জুলি। তুমি আমার সাথে ঝগড়া বাঁধাতে চাও নাকি? মোটেই না। তাড়াতাড়ি ওকে আশ্বস্ত করতে চাইল লয়েস। আমি শুধু বলতে চাচ্ছি, হান্না বুদ্ধিমান মেয়ে, আর জবের মাথা ঠিক নেই। ও কখন কি করে বসে কে জানে। আমি এখনো বুঝতে পারছি না মেয়েটা ওর সাথে কেন বাড়ি থেকে পালালো। মনে হচ্ছে ও ফুটন্ত কড়াই থেকে লাফ দিয়ে জ্বলন্ত চুলোয় পড়েছে। ওর বাড়ি ছাড়ার কারণ আছে, ভারী কণ্ঠে বলল জুলি। ওদের দিক থেকে ফিরে কেবিনের পাশ দিয়ে পেছনের দরজার দিকে এগোলো। কিছু দূর গিয়ে ঘাড় ফেরালো। মনে করিয়ে দিল সাফার প্রায় রেডি, ওরা যেন আর দেরি না করে। একটা গুড়ির সাথে কুড়ালটা ঠেস দিয়ে রাখলো লয়েস। তারপর বলল, আমার মনে হয় জুলির কথাই শোনা উচিত। ওর সাথে ঝগড়া বাঁধাবার কোনো ইচ্ছে আমার নেই। আশা করি কথাটা ও বুঝতে পেরেছে। সেন হাসল। আমারও তাই ধারণা। কেউ ওর মতের বিরুদ্ধে যাবে যদি তা স্বপ্নেও ভাবে না। কেবিনের পাশ দিয়ে হেঁটে বার্নে গেল ওরা। টনিকে যেখানে থাকতে বলেছিল ওখানেই দেখল সেন। তবে জব লল্যান্ড যে জায়গায় থাকার কথা সে জায়গায় পাওয়া গেল না ওকে। একটু খুঁজতে দেখা গেল করালের একপাশে একটা জায়গা বেছে নিয়ে দিব্যি নাক ডাকাচ্ছে। রাগে বৃক্ষতালু জ্বলে উঠল সেনের। আচমকা কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, হ্যাঁ ঈশ্বর, এসে গেছে উতেরা। সবাই তাড়াতাড়ি কেবিনে গিয়ে ঢোকো। আ বলে ধর্মর করে উঠে বসল লল্যান্ড। ঘুম টুটে গেছে বেচারার। রাইফেলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। চারপাশে এক চক্কর ঘুরে চেঁচিয়ে উঠল নিজেও, কই, কোথায় উতে? আমি ওদের গুলি করে মারব। চুপ করে রইল সেন। লোকটার কাণ্ড দেখছে।
কাণ্ড দেখছে। ঝট করে নদীর দিকে ফিরল লল্যান্ড। তারপর গুলি করতে শুরু করলো পাগলের মতো। যেন হঠাৎ বুঝতে পেরেছে ইন্ডিয়ানরা ওপারে জঙ্গলের ভেতর লুকিয়ে আছে। হাত বাড়িয়ে রাইফেলটা ধরে ওকে থামালো সেন। শুধু শুধু গুলি নষ্ট করো না, এখানে কোনো ইন্ডিয়ান নেই। নেই? তাহলে তুমি যে বললে ওরা এসে গেছে? তোমাকে জাগানোর জন্যে, রুক্ষ স্বরে বলল সেন। তোমাকে আসলে পিটানো উচিত ছিল। তুমি যদি সেনা দলে থাকতে তাহলে ডিউটির সময় ঘুমানোর অপরাধে গুলি করে মারা হতো তোমাকে। তোমার এই দায়িত্বহীনতার জন্যে আমরা সবাই মারা পড়তে পারতাম। কপাল কুঁচকে চিন্তা করলো লল্যান্ড। ধীরে ধীরে সত্যিটা বুঝতে পারল, কিন্তু কাঁচা ঘুম ভাঙায় মেজাজ বিগড়ে গেছে ওর। তাছাড়া সেনের চালাকিটাও ভালো লাগলো না। খেকে উঠল। তাই বলে তুমি আমাকে বোকা বানাতে পারো না, আমি তা সহ্য করব না। বিশাল দুহাত মুঠো পাকানো। বাউলি কেটে সরে গিয়ে পর মুহূর্তে এক পা এগিয়ে ওর চোয়ালে আপার কাট ঝাড়ল সেন। প্রচণ্ড আঘাতে পিছিয়ে গেল লল্যান্ড। কোকিয়ে উঠল। ওই চেষ্টা আর করতে যেও না যেন, শান্ত কঠিন স্বরে ওকে সতর্ক করে দিল সেন। এখন থেকে দয়া করে বুঝে শুনে চলবে। একটা কথা ভালো করে মাথায় গেঁথে নাও, এখানে আমার হুকুম মতোই চলতে হবে সবাইকে। কেউ হুকুমের বরখিলাপ করলে সহ্য করব না আমি। আর এই অবস্থা চলবে ইন্ডিয়ানদের হামলা শেষ না হওয়া পর্যন্ত। কোনো মতে নিজের ভারসাম্য ফিরে পেল লল্যান্ড। ওর মুখে রাগ, ওর মুখ রাগে বিকৃত, কপাল কুঞ্চিত। ভাব দেখে মনে হচ্ছে সেন কি বলেছে সেটা ওর কানেই ঢোকেনি। আচমকা নিচু হয়ে বড় একটা পাথর তুলে নিল ও ডান হাতে। তারপর ওটা ছুঁড়ে মারতে গেল সেনের দিকে। একই সঙ্গে অনর্গল গালাগালও ছুঁড়ে দিচ্ছে মুখ দিয়ে। এতক্ষণ চুপ থাকলেও দেখে শুনে এবার লয়েসও নাক গলালো। এক লাফে লল্যান্ডের পেছনে গেল ও। ওর পাথর ধরা হাতটা পেছন থেকে আঁকড়ে ধরে ঝাঁকাতে শুরু করলো। একই সাথে বাম হাতের চাপ প্রয়োগ করলো ওর ঘাড়ে। ডান হাত বেমক্কায় মোচড়ানো আর ঘাড়ের উপর প্রচণ্ড চাপে নড়তে পারছে না লল্যান্ড। ধর্মপ্রচারকের বজ্র কঠিন চাপ থেকে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। অত বড় শরীর নিয়েও শেষমেশ অসহায়ের মতো দাঁড়িয়ে রইল ঘাড় নিচু করে। ঘাড়ের উপর চাপ একটু শিথিল করল লয়েস। মৃদুস্বরে বলল, কি কথা শুনবে এখন থেকে? ঘোত করে কিছু বলল লল্যান্ড। তবে সেটা যে সম্মতি বোঝা গেল। বেশ, মনে থাকবে, মনে থাকে যেন। এখন ভালো করে শুনে নাও। তুমি আর হান্না আমার সাথে এসেছো, এটা ঠিক। কিন্তু তোমার এসব উদ্ভট আচরণের দায় আমি নেব না। সেটা কেবল তোমাকেই বহন করতে হবে। আর তা যদি না পারো তাহলে এখনই স্যাডলে ওঠো। দূর হয়ে যাও এখান থেকে। তাড়াতাড়ি মন স্থির করো। যা ভালো লাগে তাই করো। ওকে ছেড়ে দিয়ে পিছিয়ে এলো লয়েস। নদীর দিকে তাকিয়ে ঘাড় গলা মালিশ করতে লাগলো লল্যান্ড। একটু পর ফিরল সেনের দিকে। বেশ, আমাকে যা করতে বলা হয় সেটা না হয় করব, কিন্তু তারপরও আমি বলবো তোমরা আসলেই বোকা দুজনেই। এখানে আসা অবধি একটা ইঞ্জিনের চিহ্নও দেখতে পাইনি। তোমরা আসলেই ভিতুর ডিম। নিজের ছায়া দেখেই ভিমরি খাও। একটু পরে আমি নদীর ধারে যাব। তন্ন তন্ন করে খুঁজব উটেদের। যদি কাউকে না পাই তাহলে কারো কথা শুনবো না। হান্নাকে নিয়ে চলে যাব এখান থেকে। এখন তুমি কোথাও যাচ্ছ না, বলল সেন। নদীর ধারেও না। ওখানে গেলে তোমার লাশটাও খুঁজে পাওয়া যাবে না। আর হান্নাও যাচ্ছে না তোমার সাথে। ধর্মপ্রচারকও তার মতামত জানিয়ে দিল। কথা বলল না লল্যান্ড। তবে দুজনের দিকে পালা করে এমনভাবে তাকালো যেন সেফ খেয়ে ফেলবে। পাত্তা দিল না সেন। কেবিনের দিকে ঘুরল।
পা বাড়াবার আগে ঘাড় ফিরিয়ে বলল, ঘোড়াগুলোকে দানা পানি দাও। এ মুহূর্তে এটাই তোমার কাজ। আবার পা বাড়াতে গিয়ে থামল। টনির দিকে চেয়ে বলল, কি মনে হয়, ইন্ডিয়ানরা আছে না গেছে? এমন কিছু টের পেয়েছো যাতে বোঝা যায় ওরা কাছে পিঠে লুকিয়ে আছে? না, মনে হয় চলে গেছে ওরা। হতে পারে, তবে আমরা ঢিল দিচ্ছি না। ধরে নিচ্ছি ওরা এখনো যায়নি। গা ঢাকা দিয়ে আছে কাছে পিঠে কোথাও। সেটাই বুদ্ধিমানের কাজ হবে। কি বলো? ঠিক আছে, মাথা দুলিয়ে সায় দিল টনি। আমি সতর্ক থাকব। কেবিনে ঢুকে ব্রেড ওয়ালকে দেখল সেন। খাটে শোয়া নয়, চেয়ারে বসে আছে মৎস্য শিকারী। আগের সেই উদ্ভ্রান্ত ভাব নেই এখন আর চোখে। রীতিমতো সচেতন দেখাচ্ছে। সেনকে দেখে নড়ে চড়ে বসলো একটু। মৃদুস্বরে বলল, ফ্লোরা আমাকে সব কিছু বলেছে। তুমি আমার জীবন বাঁচিয়েছ। ইন্ডিয়ানরা হামলা করার পর ওদের হাত থেকে বাঁচার জন্যে বাগবোর্ড নিয়ে ছুটেছিলাম, এটুকু শুধু মনে আছে। এরপর কি ঘটেছে, কিভাবে তোমার এখানে এসেছি, কিছুই মনে করতে পারছি না এখন। ক্লান্ত ভঙ্গিতে একটা হাত কপালে রাখল। ভীষণ মাথা ধরেছে। কিছুই মনে করতে পারছি না কেন? আ পিন্টয় চড়া উতেটা তোমাকে গুলি করতে যাচ্ছিল। আমি ওকে বাধা দিয়েছি, বলল সেন। গোলমাল না মেটা পর্যন্ত তুমি এখানে থাকবে। আমি তোমার বোঝা হতে রাজি নই, বেজার মুখে বলল ব্রেড। তবে কেউ যদি আমার জীবন বাঁচায়, বুড়োর গোয়ার তুমি যাবার নয়, বুঝতে পারল সেন। সেও কড়া সুরে বলল, তোমাকে বোঝা বানানোর ইচ্ছে আমারও নাই। তবে তোমাকে একটা কথা এখনই বলে দেওয়া ভালো। আমি আর ফ্লোরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি এতে বাধা হয়ে দাঁড়াতে চাও, তাহলে তোমার ঘাড় ভেঙে দেব। ফ্লোরার মতো বুদ্ধিমান ও ভালো মেয়ে তোমার মতো অথর্ব বুড়োর ঝিগিরি করে জীবনটা বরবাদ করুক, তা আমি চাই না। ওর বিয়ের বয়স হয়েছে। না, আমি বাধা দেব না। চোখ সরিয়ে নিল ব্রেন। ওর মুখ লাল হয়ে গেছে। লজ্জা নাকি রাগে কে জানে। কিচেনের দিকে চলল সেন। বুড়ো ব্রেড ওয়ালের কথাগুলো ভাবছে। ব্রেডের কথা বিশ্বাস করতে পারছে না সে। এখন বললেও শেষ পর্যন্ত যে লোকটা নিজের কথায় অটল থাকতে পারবে তা বিশ্বাস হচ্ছে না। কয়েক মিনিট পরে লরেনকে নিয়ে কিচেনে ঢুকলো লয়েস। সেনকে বলল, আমি গিয়ে টনিকে ছুটি দেব। ও এসে সাফার খাবে। বেশ, মাথা দোলালো সেন। আমি যাচ্ছি একটু পর। ক্রুব্ধ চোখে চারদিক তাকাচ্ছে লরেন। আন্নাকে না দেখে মেজাজ চড়ে গেছে ওর। বিশাল শরীর ঝাঁকিয়ে জানতে চাইল, আমার স্ত্রী কোথায়? ঘুমোচ্ছে, জবাব দিল জুলি হাইট। ওর প্রচুর ঘুম দরকার। তুমি গিয়ে ওকে বিরক্ত করতে পারবে না। কয়েক সেকেন্ড পুরো কিচেনে কারো মুখে কোনো কথা শোনা গেল না। সবাই চুপ করে গেল। কেবল ফায়ার প্লেসে পাইন কাঠ পোড়ার চটচট শব্দ আর স্টোভে একটা প্যানে পানি ফোটার হিস হিস আওয়াজ বড় প্রকট শোনালো। আমার কথা কি তোমার কানে গেছে বাছা? জুলি শুধালো নীরবতার মধ্যে। ওর নিরস গলা কাঠে কাঠ ঠোকার মতোই বাজল সবার কানে। লল্যান্ডের দিকে চোখ গেল সেনের। কিছু বলছে না লোকটা। তবে এত ঘৃণা সেন এর আগে আর কারো চোখে দেখেনি। লয়েজ বোধহয় ভুল বলেনি। এই লোকের সাথে মানিয়ে চলা মেয়েটার জন্যে খুবই কষ্টকর। রীতিমতো ব্যালেন্স করে চলতে হয় ওকে। মেয়েটার হয়তো সে ক্ষমতা আছে। লোকটাকে দেখে মনে হচ্ছে রাগলে পাগল হয়ে যায়। এখনও সম্ভবত হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এখনই ফেটে পড়বে বোধ হচ্ছে। এক পা এগোলো সে, সতর্ক। উল্টো পাল্টা করলে রামধোলাই দেবে এখন। কিলিয়েই ওর ভূত সারাবে। কিন্তু ওকে অবাক করে দিয়ে হঠাৎ স্বাভাবিক হয়ে এলো লল্যান্ডের চেহারা। ঘৃণা ও বিদ্বেষভাব দুটোই মিলিয়ে গেল মুহূর্তেই।
ভালো মানুষের মতো মুখ করে বলল, ঠিক আছে, বুঝতে পেরেছি। বেশ, তাহলে বসে পড়ো এবার সাফারের দিকে মন দাও। মন দেওয়ার মতো সাফারই বটে, অন্তত সেনের কাছে সে রকমই লাগলো। কিন্তু তা নিয়ে ব্যস্ত থাকার সুযোগ পেল না সে। ওর ধারণা টেবিলে যারা খাচ্ছে কেউই আন্তরিকতার ছোঁয়া পাচ্ছে না। একটা তিক্ত ভাব যেন ঘিরে আছে সবাইকে। ওর পাশে ফ্লোরা, টেবিলের নিচে নিচ দিয়ে ওর কোলের উপর একটা হাত রাখলো মেয়েটা। বাম হাতে ওর হাত ছুঁয়ে দিল সেন, মৃদু চাপ দিল। বোঝাতে চাইল ব্যস্ত হবার দরকার নেই। মনে মনে হাসল। উতেদের হামলার কারণে যতই আতঙ্কে ভুগুক, একটা দিকে কিন্তু লাভই হয়েছে ওর। এছাড়া ফ্লোরার সঙ্গে মেশার কোনো সুযোগই পেত না, অথচ এখনও ফ্লোরার ঘনিষ্ঠ সান্নিধ্যের সময় কাটাচ্ছে। ওর হাত ছুঁতে পারছে। এই হামলা না হলে ওরা পরস্পরের কাছে আসতে পারত না। অন্তত বুড়ো ওয়ালের খপ্পর থেকে ফ্লোরাকে বের করে আনার সুযোগ পাওয়া যেত না। ওরা দুজন এখন পরস্পরের সান্নিধ্যে ভবিষ্যতের স্বপ্ন দেখার চেষ্টা করছে। খাওয়া শেষ হওয়ার পর জুলি টনিকে বলল, তুমি যাও এবার, লয়েসকে পাঠিয়ে দাও খেতে। সেন বলল, তুমি আর লয়েস মাঝরাত পর্যন্ত পাহারা দেবে। মাঝরাতের পর থেকে আমি আর লল্যান্ড। মাথা ঝাঁকিয়ে সায় দিল টনি। কিন্তু লল্যান্ড ব্রেডকে দেখিয়ে জানতে চাইল, ওই বুড়ো কি করবে, ওর কাজ কি? আমার শরীর ভালো নেই, গোমরা মুখে বলল ব্রেড। আমারও। তবু আমি পাহারা দেব, তোমাকেও দিতে হবে। তবে আজ রাতে নয়, কাল দিনে, জানিয়ে দিল সেন। কেবিন থেকে বেরিয়ে লয়েসের কাছে গেল। ধর্মপ্রচারককে বলল ভেতরে গিয়ে সাফার খেয়ে আসার জন্যে। এরপর উঠান পেরিয়ে বার্নের দিকে এগোলো। বিকেলের বিকেলের ম্লান আলো মরে গিয়ে সন্ধে নামছে। অন্ধকার হয়ে আসছে চারদিক। থামলো ও। বার্ন আর করালের মাঝের অন্ধকার জায়গাটার দিকে তাকালো তীক্ষ্ণ চোখে। পেছনে পায়ের শব্দ শুনল। ঘাড় ফেরাতেই দেখলো মেয়েটাকে। এক মুহূর্ত পরে ওর প্রায় বুকের উপর এসে পড়ল ফ্লোরা। ফিসফিস করে বলল, সারাদিন একটু কথা বলতে পারিনি তোমার সঙ্গে। খুব খারাপ একটা দিন গেল আজ, সেন। ওকে এক মুহূর্ত জড়িয়ে রাখল সেন। বলল, হ্যাঁ ফ্লোরা, খুবই কঠিন দিন সকাল থেকেই। কিন্তু এ অবস্থা থাকবে না, আমি জানি। এটা আচমকা গা কাঁপিয়ে আসা জ্বরের মতো। ছেড়ে দিলেই শান্তি। ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয়, তাই না? ঠিক বলেছ, হাসল সেন। তবে কষ্টটা কতদিন করতে হয় কে জানে। ছোট্ট একটা চুমু খেয়ে মেয়েটাকে কেবিনে পাঠিয়ে দিল সেন। তারপর করালের দিকে গেল, সতর্ক। প্রতিটি জায়গায় চোখ বুলাচ্ছে তীক্ষ্ণভাবে। লল্যান্ডের কথাটা মনে পড়ল। লল্যান্ডের ধারণা ওরা ছায়া দেখে চমকে উঠছে। হতে পারে, তবে কথা হলো ছায়া কায়া থেকেই হয়। কায়াটা কিন্তু মোটেই ছায়া নয়। বিপদের আশঙ্কা আছে জানলে তার মোকাবেলার সম্ভাব্য সব প্রস্তুতি নিতে হয়। এ ধরনের পরিস্থিতি অস্বাভাবিক নয়। সবাইকে কোনো না কোনো সময় এর ভেতর দিয়ে যেতে হয়। লল্যান্ড কিংবা ব্রেড ওয়ালের মতো লোকেরা পরিস্থিতির গুরুত্ব বোঝে না, তাই মুখ ফিরিয়ে থাকতে চায়। কিন্তু পিটার লয়েস এবং ওর নিজের মতো যারা, তারা বুঝতে পারে, তাই মোকাবেলার জন্যে দাঁড়িয়ে যায়। সেনকে এখন পরিস্থিতির মোকাবেলার হাতের কাছে যা আছে, ছোট বড় ভালো মন্দ সব কিছুই ব্যবহার করতে হবে দক্ষতার সাথে। উদাসীন থাকলে কিংবা ভয় পেয়ে পিছু হটলে চলবে না। নয়। বুক ভরা আশ্বাস আর নিশ্চয়তা নিয়ে কেবিনে ফিরে গেল ফ্লোরা। সেনের ছোট্ট সংক্ষিপ্ত চুমু আর এক মুহূর্তের আলিঙ্গন যেন ওকে নতুন জীবন দিয়েছে। সারাদিনের ধকল আর উদ্বেগে ওর মনে যে হতাশার সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে এখন। আজ সারাদিন তার অন্যরকম কেটেছে। সেনের কাছে আজ ও মনের
আগল খুলে দিয়েছে। জানতো লোকটা ওকে পছন্দ করে। লোকটাকে দেখার পর থেকে ওর মধ্যেও অবশ্য চাঞ্চল্য জেগেছিল, কিন্তু সেটা প্রকাশ করা দূরে থাক, নিজের কাছেও কখনো স্বীকার করেনি। আসলে বাপের কথা চিন্তা করে সে চাঞ্চল্যকে প্রশ্রয় দিতে পারেনি। ও জানে ওকে ছাড়া ওর বাস্তব বুদ্ধিহীন অপদার্থ বাপটা একদিনও টিকতে পারবে না। যতই গালমন্দ করুক, মেয়ের জন্যে দরদের কমতি নেই ব্রেডের। ও নিজেও ভালোবাসে বাবাকে, তাই নিজে বিয়ে করে বাবাকে একা অসহায় ফেলে যাবার কথা ভাবতে পারেনি। এদিকে সেনের প্রতিও ওর দুর্বার আকর্ষণ। তবু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বাবা বেঁচে থাকতে তাকে ছেড়ে যাবে না। সেনকে তাই কখনো প্রশ্রয় দেয়নি। উদানিস উদাসী উদাসীনতা আর রুড ব্যবহারে ব্যবহারের বর্মে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করত সবসময়। জানে ওকে প্রশ্রয় দিলে আর প্রত্যাখ্যান করা সম্ভব হবে না ওর পক্ষে। কিন্তু আজ উতেদের ভয়ে ওরা এক জায়গায় জড়ো হয়েছে। নিয়তের কারসাজি সম্ভবত একেই বলে। আজ সকালে সেনের নিবেদনের জবাবে ওর মুখের উপর না বলতে পারেনি ফ্লোরা। বুঝতে পেরেছে যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক, শেষ পর্যন্ত লোকটাকে প্রত্যাখ্যান করা সম্ভব নয়। আজ সকালে ওরা একমত হয়েছে যে বিয়ে করবে। সেটা চাইলে আজই করে ফেলতে পারে, তাই করা উচিত। বিয়ে পড়ানোর জন্যে ধর্মপ্রচারক বা পাদ্রীও এসে হাজির হয়েছে। পিটার লয়েস লোকটাকে এ পর্যন্ত যতটা দেখেছে খাঁটিই মনে হয়েছে ফ্লোরার। ও যখন ধর্মপ্রচারক, তাহলে কি আর বিয়ে পড়াতে পারবে না? প্রিয় মানুষটাকে একান্ত আপনার করে পাবার সম্ভাবনায় শিহরিত হলো ওর মন। কেবিনের সামনের দরজায় পৌঁছতেই পেছনে সেনের পায়ের শব্দ শুনল। দরজা খুলে বেরোলো ভেতর থেকে বেরোলো ধর্মপ্রচারক। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলো, সমস্যা সেন? কেউ একজন আসছে নদী পেরিয়ে। বুঝতে পারছি না লোকটাকে। হাবভাবে মনে হচ্ছে খুব তাড়া। পড়ছে বেরিয়ে এসে নদীর দিকে তাকালো লয়েস। তারপর বলল, হ্যাঁ, কেউ একজন আসছে। আমার হেনরিটা নিয়ে দরজার পাশে পজিশন নাও, দ্রুত নির্দেশ দিল সেন। আমি উইনচেস্টার নিচ্ছি। জুলিয়া টনেকে ওদের রাইফেল নিয়ে এদিকে আসতে বলো। লোক মনে হচ্ছে একজনই আসছে, তবে বলা যায় না, পেছনে হয়তো আরও থাকতে পারে। জায়গায় জমে গেছে ফ্লোরা। আতঙ্কে মুখ ফ্যাকাশে। লয়েস গলা চড়ালো, জুলি, টনি, সেন তোমাদের অস্ত্র নিয়ে এখানে আসতে বলছে, তাড়াতাড়ি। রান্নাঘর থেকে জুলি আর টনির ছুটে আসার শব্দ শুনল ফ্লোরা। আচমকা সচকিত হয়ে উঠল। আতঙ্ক কেটে গেল ওদের ছুটন্ত পায়ের শব্দে। দাঁড়িয়ে থাকলে চলবে না, ভাবল ও। এখানে নিশ্চয় আরও অস্ত্র আছে। তবে ও নড়ার আগেই ভেতর থেকে বেরিয়ে এলো জব লল্যান্ড। চেঁচাচ্ছে, তোমার রাইফেলটা আমাকে দাও অস্টিন। আমি ওকে নদীর ওপারে ভাগিয়ে দিয়ে আসি। নিজের বাবাকে দেখলো ফ্লোরা। ব্রেডওয়াল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর কি করবে বুঝতে না পেরে বসে পড়ল ফের। আতঙ্কে ধূসর মুখ। আগন্তুক এরই মধ্যে অনেকটা কাছে এসে গেছে। আবছা আধারে বোঝা যাচ্ছে না লোকটাকে। চেঁচিয়ে জানতে চাইল সেন, কে তুমি, পরিচয় দাও। কোনো জবাব এলো না। পরপর দুবার গুলি করল সেন। ভেতরে ধূপধাপ পায়ের শব্দ শুনে তাকালো সেদিকে। দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা শ্বাসটা তুলে নিয়ে বেগে বেরিয়ে এলো জুলি হাইড। দরজার সামনে দাঁড়িয়েছিল টনি আর ফ্লোরা। প্রথমে ফ্লোরার সাথে ধাক্কা খেল জুলি। ধাক্কার চোটে এক পাশে ছিটকে গেল ফ্লোরা। কোনো মতে টাল সামলে দাঁড়িয়ে থাকার চেষ্টা করল। শেষ পর্যন্ত ধপ করে জায়গায় বসে পড়ে চিত হয়ে পড়ে থেকে বাঁচালো নিজেকে। আরেক পা এগোতে টনের উপর গিয়ে পড়ল। দাদির দশা সই শরীরের ধাক্কা সওয়া সম্ভব হলো না নাতির পক্ষে। সেও ছিটকে পড়ল একদিকে। ভ্রুক্ষেপ করল না জুলি, এগোচ্ছে। আর একটু সামনে দাঁড়ানো লয়েস
অবস্থা বেগতিক দেখে শেষ মুহূর্তে চেষ্টা করলো লাফ দিয়ে সরে যেতে, কিন্তু শেষ রক্ষা হলো না। গর্নারের মতো জুলি হাইট এসে পড়ল ওর উপর। বেমক্কা ধাক্কায় চিত হয়ে পড়ল ধর্ম প্রচারক। মাত্র 3 সেকেন্ডেই ঘটে গেল 3টি দুর্ঘটনা। ঘোড়া সওয়ার ততক্ষণে কেবিন পেরিয়ে গেছে। ওর ঘোড়ার খুরের শব্দ মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। শ্বাস থেকে গুলি ছুটতে শুরু করলো জুলি। ধুলি শয্যা ছেড়ে উঠে বসলো, বলল লয়েস। দাঁড়াবার চেষ্টা করছে। রাগে লাল হয়ে উঠেছে চেহারা। জুলির গুলি ছোড়া দেখে বলে উঠল সেন, তুমি তো লোকটাকে দেখোইনি, গুলি ছুড়ছ কাকে? ঘোড়ার খুরের আওয়াজ তো শুনেছি, জবাব দিল জুলি। পর মুহূর্তে বুঝতে পারল পুরো কাজটা একটু পাগলামো ধরনের হয়ে গেছে। শেষে হাসলো বোকাটে ভঙ্গিতে। আসলে আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছি, তাই না? তাড়াহুড়ো? রাগ সামলালো লয়েস। শান্ত স্বরে মন্তব্য করলো, না, খুব বেশি নয়। তবে এরকম তাড়াহুড়ো করতে চাইলে সামনে থেকে একটু আগে ভাগে সবাইকে বলে দিও, তাহলে আমরা অন্তত সরে যাবার সময়টুকু পাবো। সেন, তুমিও তাই বলবে নিশ্চয়? জবাব দিল না সেন, হাসল। তবে টনি একমত হলো ধর্মপ্রচারকের সাথে। দাদির হাতের রেঞ্জের বাইরে গিয়ে বলল, হ্যাঁ জুলি, তুমি এক ধাক্কায় আমাকে, আরেক ধাক্কায় ফ্লোরাকে। কথা শেষ করলো না সে। প্যান্ট ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ল। ভাগ্যিস আমি ওর সামনে ছিলাম না, মন্তব্য করল লল্যান্ড। ও যখন আমার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, মনে হলো যেন বুনো মোষ ছুটেছে শিং উঁচিয়ে লড়াই করতে। কেবিনের ভেতর থেকে আলোর ছটা এসে পড়েছে জুলির মুখে। তাতে দেখা গেল মহিলার মুখ লাল হয়ে উঠেছে। রাগে নাকি লজ্জায় বোঝা গেল না। তবে টনির ভয় হলো ওর দাদি হয়তো এখনই ঝাঁপিয়ে পড়বে লল্যান্ডের উপর। কিন্তু স্বস্তির সাথে দেখল আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠছে জুলির চেহারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা ইতি টানার ভঙ্গিতে বলল জুলি। দরজার দিকে পা বাড়িয়ে ঘাড় ফেরালো লয়েসের দিকে। তোমার সাপার মিস্টার লয়েস, তাড়াতাড়ি খেয়ে না নিলে বাইরে ফেলে দেব। কি হয়েছে ওখানে? ভেতরে ব্রেডের পাশ দিয়ে যাবার সময় শুধালো ও। কিছু নয়, ধমকে উঠল জুলি। তোমার মতো বুড়ো ছাগলের তাতে নাক না গলালেও চলবে। চেয়ার ছেড়ে দরজার কাছে এলো ব্রেড, মুখ রাগে লাল। জুলি হাইটের মাতব্বরি অসহ্য লাগছে তার। দেখো ওই বুড়ি গাধিটাকে, শুরু করতে গেল। চরকির মতো ওর দিকে ঘুরল টনি। তোমার মতো অপদার্থ নয় ও, খেপে উঠল দাদির পক্ষ নিয়ে। ইজি বয়, ওর কাঁধে হাত রাখল সেন। সব কথায় কান দিতে নেই, ওটা ওদের সমস্যা, তোমার নয়। ঘোত করে উঠল ব্রেন, বিড়বিড় করলো অস্পষ্ট স্বরে। তারপর ভেতরে ঢুকে নিজের চেয়ারে গিয়ে বসল। কে লোকটা? সেন? ফ্লোরা শুধালো। এভাবে চলে গেল কেন? বুঝতে পারছি না, মাথা নাড়ল সেন। ওকে যখন দেখি তখন ও উইলো ঝোপের আড়ালে ছিল, আর এখন যখন কাছে এলো অন্ধকারে ঠাউর করতে পারিনি। আমি আবছা ছায়া ছায়াকে গুলি করেছি। গুলি লাগেনি, তবে ওকে ভয় পাইয়ে দিয়েছি, এটা বলতে পারি। ভয়ই পেয়েছে। ওর পালানোর ভঙ্গি দেখে তো সেরকমই মনে হলো, বলল লয়েস। তোমার গুলিতে যতটা না, তার চেয়ে বেশি জুলির গুলিতে। এতক্ষণে তার না হলে 10 মাইল দূরে চলে যাওয়ার কথা। লোকটা কিন্তু একজন সাদা মানুষ, তাই না? আমারও সেরকম মনে হয়েছে, জবাব দিল সেন। কিন্তু সাদা মানুষ হলে এভাবে পালাবে কেন? আমার কথার জবাবও তো দিল না। ওর কাণ্ড দেখে মনে হলো আমাদেরও সে উটেদের মতোই ভয় পেয়েছে। কিন্তু তা কেন হবে? এখন তো একজন সাদা মানুষের আরেকজন সাদা মানুষকে দেখে স্বস্তি পাওয়ার কথা। মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না। হাত উল্টালো লয়েস হতাশার ভঙ্গিতে। কিচ্ছুই না, ওর সাথে একমত হলো সেন।
লয়েসের বাহুতে হাত ছোঁয়ালো ফ্লোরা। তোমার সাফার মিস্টার লয়েস। জুলির মন মেজাজ ভালো নেই। শেষে হয়তো বাইরে না ফেলে তোমার মাথায় এনে ঢালবে। ঠিকই বলেছ। আতকে ওঠার ভান করলো লয়েস। মাথার উপর না উঠে ওটা পেটে গেলেই আমার ভালো লাগবে। দ্রুত পা বাড়ালো ও কিচেনের দিকে। একটা অস্ত্র পেলে আমি লোকটাকে ঠিকই ধরে আনতাম। খেদোক্তি করল লল্যান্ড। তাহলে তোমরা জেনে নিতে পারতে ও আসলে কে। জবাব দিল না সেন। এক মুহূর্ত অপেক্ষা করে ভেতরের দিকে পা বাড়ালো লল্যান্ড। খালি কলসি। ঘোত করে উঠল সেন। নইলে ওর নিজেরই অস্ত্র থাকতো। হান্না কিন্তু নয়। মেয়েটার জন্যে সত্যি আমার দুঃখ হচ্ছে সেন। একটু পরে টনির কাছে গিয়ে নিচু স্বরে কথা বলতে শুরু করলো সেন। এগিয়ে গেল ফ্লোরা। জানতে চাইল, কি হয়েছে সেন? কিসের কথা বলছো তোমরা? তেমন কিছু নয়, ওকে আশ্বস্ত করলো সেন। ভাবছি উতেরা লোকটার পিছু ধাওয়া করে আসছে কিনা। লোকটা চলে গেছে অনেকক্ষণ হলো। উতেরা তাড়া করলে তো এতক্ষণে ওদের দেখা যাওয়ার কথা। সেটা নাও হতে পারে, বলল টনি। লোকটা হয়তো এমনি যাচ্ছিল এখান দিয়ে। আমাদের কেবিনে আলো জ্বলতে দেখে তাড়াহুড়ো করে পালিয়েছে। কেন পালাবে কেন? ফলোরা একমত হলো না ওর সঙ্গে। তোমরা তো বললে ও একজন সাদা মানুষ। এখনকার এই বিপদের সময় সব সাদা মানুষই একত্রে থাকতে চাইবে। ইন্ডিয়ানদের ভয়ে একাকী ছুটোছুটি করার চেয়ে সবাই একত্রে থাকাটাই তো নিরাপদ। এখানে একজন সাদা মানুষ আছে যে সেরকম নাও ভাবতে পারে, মৃদুস্বরে বলল সেন। আমি রিক পলের কথা বলছি। সেই দোকানদার? অবাক হলো ফলোরা। কেন, সে তো উতেদের সাথে ব্যবসা করে আসছে বছরের পর বছর। ওর সাথে ইন্ডিয়ানদের চমৎকার সম্পর্ক, তাই না? ওহো, মাথা নাড়ল সেন। লোকটা অসাধু ব্যবসায়ী। যত রাজ্যের পচা বাসি মাল গুছিয়ে দিত ইন্ডিয়ানদের। ওরা প্রথম প্রথম বুঝতো না, কিন্তু এখন জানে লোকটার ঠকানো ব্যবসা। তাই আগের মতো আর ভাব নেই ওর সাথে। ওদিকেও সাদারাও ওকে ঘৃণা করে। লোকটা ব্যবসার নামে উটেদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। সুতরাং এখন বিপদের সময় ও সাদাদের কাছে আসবে কোন সাহসে? সেনের একটা হাত ধরে নেড়ে দিল ফ্লোরা। আমি ভেতরে যাই। ওখানে জুলিকে বাসন কোসন ধোয়া মোছায় সাহায্য করি। সকালে তোমার সাথে দেখা হবে সেন।